নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরো একটি পর্বে। আপনারা ইতিমধ্যেই জানেন এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের স্টুডিওতে উপস্থিত হন এবং প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি। ডাক্তারবাবুরা আপনাদের পরামর্শ দিয়ে থাকেন। তো স্ক্রিনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিষয়টা আমরা নিয়েছি ওআরএস এর গুরুত্ব। কেন নিয়েছি? আগামী 29 জুলাই বিশ্ব ওআরএস দিবস এবং সপ্তাহ চলছে। তো ওআরএস একটা স্বল্প মূল্যের একটা মিশ্রণ, কিন্তু একটা বড় সমস্যার কিন্তু সমাধান করে দেয়। এই ওআরএস এর কি গুরুত্ব রয়েছে, কিভাবে জীবন বাঁচায়, কতটুকু ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোন রোগে ব্যবহার করতে হবে, সমস্ত বিষয় নিয়ে একদম স্পষ্ট ধারণা দিতে আমাদের মধ্যে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার নীল রতন মজুমদার। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো নমস্কার। ডাক্তারবাবু শুধু আজকেই নয়, ইতিমধ্যেই আমাদের ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকটি এপিসোড আমাদের সঙ্গে করেছেন, অনেকগুলি বিষয় নিয়ে পরামর্শ আপনাদের জন্য আমাদের জন্য তুলে ধরেছেন। হেডলাইন্স ত্রিপুরার তরফ থেকে আরো একবার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তারবাবু। এবং তার সাথে আমাদের আজকের যে বিষয়টা আমরা বেছে নিয়েছি ওআরএস এর গুরুত্ব, প্রথম প্রশ্নটাও সেটা নিয়ে রাখতে চাই যে ওআরএস কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন, ওআরএস দেখা গেছে আমাদের ভারতবর্ষে আমাদের শিশুদের, বিশেষ করে 5 বছরের কম বয়সের শিশুদের মৃত্যুর প্রথম কারণ ডায়রিয়া। যদিও নবজাত শিশুদের কথা বাদ দিলে রোগের হিসেবে ডায়রিয়া এবং নিউমোনিয়া, এই দুটো রোগ প্রচুর বাচ্চারা মারা যায়। এবং পরিসংখ্যানে দেখা গেছে যদি আমরা ঠিকভাবে ওআরএস দিয়ে যদি চিকিৎসা করি ডায়রিয়াতে, তাহলে যতগুলি ডায়রিয়ার থেকে মৃত্যু হয় তার 94% রোধ করা যায়। সুতরাং এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো লেটেস্ট যে আমাদের সার্ভে হয়েছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে দেখা গেছে যে এখনো আমরা ডায়রিয়াতে মাত্র 51% কেসে আমরা ডায়রিয়াতে ওআরএস খাওয়াচ্ছি, বাকিদের ওআরএসই দেওয়া হয় না। তো এটা একটা আমাদের বিরাট গাফিলতি বা শূন্যতা রয়ে গেছে। তো এটার কারণ প্রথমত হচ্ছে যে জনসাধারণের মধ্যে এটার ব্যাপারে সচেতনতা নেই। ডায়রিয়া হলে অনেকে ভাবে যে ডায়রিয়া হলো মানে একটা ওষুধ আনতে হবে, ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক অনেকে বলেন। এগুলি ভুল ধারণা যে অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে। যে ওআরএস যে খাওয়াতে হবে সেটা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। তো আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই ওআরএস নিয়ে, ওআরএসটা কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের ব্যবহারে এসেছে মাত্র এই 50 বছর হবে। বিশেষ করে 1970-তে এটার আবিষ্কার হয়। তো এটার আবিষ্কারও কিন্তু একটা, যেহেতু প্রশ্ন করলেন সেহেতু আমি বলছি ওআরএস এর গুরুত্ব। এটার আবিষ্কারও কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের সাথেও জড়িত। বাংলাদেশে যখন বাংলাদেশ যুদ্ধের সময় যখন সব শরণার্থীরা আমাদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসামে এসে হাজির হয়, তখন আমরাও দেখেছি, তখন আমরা স্কুলে পড়তাম যে ডায়রিয়ার প্রকোপ, মানে ওদের সমস্ত শিবিরগুলিতে প্রচুর ডায়রিয়া হতো, কলেরা হয়েছিল এবং অনেক মারা গেছিল। তখন কিন্তু ওআরএস বলে কিছু ছিল না চিকিৎসায়। আমি দেখেছি আমরা জুলাইবাড়িতে ছিলাম, স্কুলের আশেপাশে যাওয়া যেত না, পায়খানার গন্ধে মানে ডায়রিয়া হচ্ছে। আর সব শরণার্থীরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে, আমাদের বাড়িতেও আসতো যে ডাব দিন। ডাক্তারবাবু বলতেন যে ডাবের জল খাওয়ালে এটা ভালো হবে। তখন তো ওআরএস ছিল না। তো দেখা গেছে যে ডাবের জল যেখানে যেখানে খাচ্ছে ওখানে রোগীর মৃত্যুর হার কমছে। তখন WHO থেকে বলেছিল যে ডাবের জল খাওয়া এবং ডাবের জলে কি আছে সেরকম কিছু আবিষ্কার করার চেষ্টা করো। তখনই কিন্তু এইখানেই ওরা স্টাডি করে দেখলো যে ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, লবণ আছে এবং জল আছে। তখন সেই রকম এই গ্লুকোজ, লবণ, জল দিয়ে তৈরি করলো ওআরএস। এবং এটাতে অ্যাকচুয়ালি 3 জন বৈজ্ঞানিকের নাম জড়িত। এর মধ্যে একজন আমাদের ভারতীয়, বিশেষ করে পশ্চিমবাংলার প্রশান্ত মহালনবিশ। উনি জাস্ট 2 বছর আগে মারা গেলেন 2022-এ। ওনার সাথে আর 2 জন ইউরোপিয়ান ছিলেন যারা WHO কর্মকর্তা। এই 3 জনই এটার আবিষ্কার নিয়ে করেছে। যদিও বিভিন্ন সময় এখন দাবি করা হয়, কেউ বলছে যে বাংলাদেশেও একজন, আমি নাম ভুলে গেছি, যে উনি তার আগে 1-2 বছর আগের থেকে এরকম দিচ্ছিলেন, মানে এরকম সুগার আর মিশিয়ে। তো যাই হোক, এটার
মোটামুটি আমরা এখন এই 3 জনকে আমরা এই ডায়রিয়ার যে ওআরএস যেটা আজকাল সারা পৃথিবীব্যাপী প্রচলিত, সেটা কিন্তু এই বাংলাদেশ ওআরএস সঙ্গেই এটা আবিষ্কার হয়। তো এটা একটা ইম্পর্টেন্স। ডাক্তার, এবারে যে বিষয়টা জানতে যাবো যে পেটের অসুখটা আসলে কি? হ্যাঁ, পেটের অসুখ হচ্ছে, আমরা বলি যদি কারোর দিনের মধ্যে 3 বারের বেশি পায়খানা হয়, যেটা তরল পায়খানা, তখন আমরা এটাকে বলবো ডায়রিয়া বা পেটের অসুখ। আর তাছাড়া তার সাথে সাথে কিছু কিছু পায়খানাতে দেখা যায় রক্তও যায়, হ্যাঁ, তখন আমরা বলবো এটা ডিসেন্ট্রি। অনেকের এটাতে কনফিউশন থাকে, ডায়রিয়া কি ডিসেন্ট্রি কি, কোনটাতে অ্যান্টিবায়োটিক দিতে হবে কোনটাতে দিতে হবে না। তো এই যে ডায়রিয়া বা পেটের অসুখ যেটা বললাম, এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভাইরাস থেকে হয়। কিন্তু ডিসেন্ট্রি যেটা, সেটা ব্যাকটেরিয়ার থেকে হয়। সুতরাং ওই রক্ত আমাশা যেটা, সেটা হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগবে। আর ডায়রিয়াতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। মানে ডায়রিয়াতে রক্ত যাবে না, আর ডিসেন্ট্রি হলে রক্ত যাবে, পায়খানার সাথে রক্ত যাবে। আর সমস্যাটা কি একই ধরনের থাকে নাকি আলাদা আলাদা হয়? হ্যাঁ, একটু আলাদা হলে ডায়রিয়াতে সাধারণত একটু বমি, একটু হালকা জ্বর, পেটের অসুখ এটাই থাকে। কিন্তু ডিসেন্ট্রি হলে খুব বেশি পেটে ব্যথা থাকে, খুব হাই ফিভার থাকে, তারপরে কিছুই খাওয়া দাওয়া করতে পারে না, খুব পায়খানা করতে জ্বালা করে, পায়খানার দ্বার, এই সমস্ত সিমটমগুলি বেশি থাকে। ডায়রিয়াতে কম্পারেটিভলি সেগুলি কম থাকে। তো ডায়রিয়ার একটা ভাগ কিন্তু আবার, যেমন কলেরা, আমরা আগে যে বলতাম কলেরাতে হয় কি, প্রচুর পরিমাণে পায়খানা হয় এবং সেই পায়খানার রংটা দেখে আমরা বলে দিতে পারি যে এটা কলেরা। একটা হলো যে একদম জলের মতো পায়খানা হবে এবং বমি থাকবে সাথে, এবং সেই পায়খানাটার একটা টিপিক্যাল ডেসক্রিপশন আছে, সেটা হচ্ছে যে চাল ধোয়া জলের মতো। চাল ধুলে যেরকম একটা জল বেরোয়, কারোর পায়খানা যদি এরকম হয় এবং জলের মতো পায়খানা বারবার হতে থাকে, তাহলে বুঝতে হবে যে কলেরা হচ্ছে। কলেরাটাও কিন্তু ওই ডায়রিয়ার মধ্যে আসছে। আচ্ছা, মানে এটা একটা প্রকারভেদ। তো এটা কিরকম, কতটা ধরনের হয়ে থাকতে পারে ডায়রিয়াটা? হ্যাঁ, ডায়রিয়া আমরা প্রথমে বলি, যদি এটা সাধারণত 7 দিন বা খুব বেশি হলে 14 দিনের মতো থাকে বেশিরভাগ ডায়রিয়ায়, সেটাকে আমরা বলি অ্যাকিউট ডায়রিয়া। এটাই কমন, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস থেকে হয়। আর 14 দিনের বেশি যদি থাকে, সেটাকে আমরা বলছি ক্রনিক ডায়রিয়া। তো সেগুলির ক্ষেত্রে ভাইরাস ছাড়াও কিছু কিছু কারোর আছে, যেমন ধরুন কোনো খাবারের থেকে হচ্ছে লুজ মোশন, খাবারটা সহ্য হচ্ছে না, বা খাবারের মধ্যে এমন কিছু খাচ্ছে যেটা পেটে গেলেই লুজ মোশন হচ্ছে। তারপরে কারোর আছে যেমন কতগুলি আন্ত্রিকের রোগ, যেগুলিতে এরকম পাতলা পায়খানা হয়, দিনে 5-7 বার 8 বার করে পায়খানা করে যাচ্ছে, 15 দিন, 1 মাস 2 মাস ধরে চলতে থাকে। যেমন বিভিন্ন রোগ আছে, এগুলি পরবর্তী সময়ে, যেমন আলসারেটিভ কোলাইটিস বা বিভিন্ন কিছু, এগুলিকে বলা হয় ক্রনিক ডায়রিয়া। তো ক্রনিক ডায়রিয়া হতে হলে 14 দিনের বেশি হতে হবে, আর 14 দিনের কম যদি হয় অ্যাকিউট ডায়রিয়া। আর অ্যাকিউট ডায়রিয়ার মধ্যে 7 দিনের বেশি যদি হয়, তাহলে আমরা ভাবি যে আরেকটা কিছু, ডায়রিয়া হতে হতে অনেক সময় ল্যাকটোজ ইনটলারেন্স ডেভেলপ করে, মানে যে দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেটা সহ্য হয় না, তখন পাতলা পায়খানা হতে থাকে। এটা 7 দিনের জায়গাতে 14 দিন বা আরো বেশি করাতে পারে। তো সেটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স থেকে হয়। এটাও অ্যাকিউট ডায়রিয়া যদি 14 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আবার ডাক্তারবাবু, ওআরএস এ আসছি। এই যে ওআরএস এর সেবনটা, সেটা কি বাচ্চাদের যতটুকু হবে, বড়দের ক্ষেত্রে একই রকম হবে কি না? এটা প্রথম কথা হলো, আমরা বলি যে আচ্ছা, ডায়রিয়াতে কেন এই ওআরএস বা খাবার স্যালাইন খেতে বলি আমরা? ডায়রিয়া মানে পাতলা পায়খানা। পাতলা পায়খানা যেটা হচ্ছে জলের মতো পায়খানা, এটাতে কিন্তু শুধু জল বের হয় না, শরীরের থেকে লবণ জাতীয় পদার্থ বের হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, এগুলি পায়খানার সাথে বেরিয়ে যায়। তো এইগুলি বেরুলে আমাদের যে কন্ডিশনটা হয় সেটাকে বলে ডিহাইড্রেশন। শরীরের মধ্যে জলের ভাব কমে যায়। তো আমরা আসবো পরে যে ডিহাইড্রেশনের কি কি সিমটম দেখে আমরা বলবো ডিহাইড্রেশন হয়েছে। তো এই খাবার, জল এবং এই যে স্যালাইনের যে সোডিয়াম, পটাশিয়াম গুলি যায়, এগুলির জন্য শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেগুলি যেমন সেগুলির জন্যই, সেগুলিকে পূরণ করতে এই ডায়রিয়াতে ওআরএসটা দেওয়া হয়। তো ওআরএসটা হচ্ছে কি, এটা গ্লুকোজ থাকছে
জল তো আমরা মেশাচ্ছি, তার সাথে ওই লবণ জাতীয় পদার্থগুলি থাকছে, এগুলির মিশ্রণ। আচ্ছা, এই যে জলটা নেওয়া হবে সেটা কি ফুটিয়ে নিলে ভালো না? হ্যাঁ, ফুটিয়ে নিতে হবে। আর বা অ্যাকোয়াগার্ডের জল যদি কেউ ব্যবহার করে, ঠিক আছে, অ্যাকোয়াগার্ডের জল খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর পরিমাণটা কিরকম হবে আরো একবার যদি বলেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওআরএস, আমরা বলি যে ওআরএস খাওয়ান, এটা কিন্তু আরেকটা ওআরএস আমরা সবাইকে বলি যে পেট খারাপ হলে অনেকেই জানি ওআরএস খাওয়াতে হয়, কিন্তু কিভাবে খাবে, কতটা জলে গুলে খেতে হবে। অনেকে বলে যে ওআরএস খেতে চায় না বাচ্চা, তো তার কি উপায়, কি করতে হবে? তো সেটা হচ্ছে ওআরএস, প্রথম কথা হলো যে ওআরএস এর কিন্তু মাপ সঠিক হতে হবে। যে ওআরএস পাউডার যেটা থাকে, যেমন আমরা ওআরএস সাধারণত এই প্যাকেটে পাউডার হিসেবে পাওয়া যায় বেশি। এই পাউডারটা যেমন এখানে আছে 21 গ্রামের প্যাকেট, এটা বড় প্যাকেট। এই 21 গ্রামের প্যাকেট যদি গুলতে হয়, অনেকে করে কি এটা খুলে একটু একটু গুলে খাওয়ায়, এটা কিন্তু খুব ভুল ধারণা, কারণ কনসেন্ট্রেশনটা ঠিক থাকছে না। তাতে এই আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সোডিয়াম এবং পটাশিয়াম যেটা থাকছে, মানে লবণ জাতীয় জিনিস, এটা যদি বেশি খাওয়ানো হয়, কনসেন্ট্রেটেড খাওয়ানো হয়, তাহলেও ক্ষতি, আবার যদি পাতলা খাওয়ানো হয় তাহলেও ক্ষতি। বেশি খাওয়ালে খিচুনি হতে পারে, পাতলা খাওয়ালে পেট ফুলে যেতে পারে। আচ্ছা, সুতরাং এটা সঠিক মাপে খাওয়াতে হবে। আমি একটা উদাহরণ বলছি আপনাকে, এটা যে কিরকম হয়। অনেকদিন আগে আমি তখন ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করছিলাম উদয়পুর, তো একটা বাচ্চা এরকম ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। তো ওদের বললাম যে সিস্টার ওআরএস দিন, ওআরএস খাওয়াক। বাচ্চার সাথে ঠাকুমা ছিল, ঠাকুমাকে বললাম যে আপনি বারবার করে ওআরএস গুলে খাওয়ান। তো ওই সময় যে ঠাকুমা জানে না, বা আমাদেরও অতটা হয়নি যে এটা গুলে কিভাবে খাওয়াতে হবে বলে দেওয়া ঠিক। ঠাকুমাকে তো সিস্টার ওআরএস দিচ্ছে, কতক্ষণ পর পর ও আবার ওআরএস চেয়ে আনছে, খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে কল এলো যে ওই বাচ্চাটার খিচুনি হচ্ছে। তাড়াতাড়ি দৌড়ে এসে দেখলাম খিচুনি হচ্ছে, তো বুঝতে পারলাম না কেন হচ্ছে। তারপর জিজ্ঞেস করলাম যে ওআরএস খাইয়েছেন? বলছে হ্যাঁ। আমি যে কতটা খাইয়েছেন? বলে যে 3 প্যাকেট খাইয়েছি। অথচ এই 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম খাওয়ালে হয়তো আধা প্যাকেট খাওয়ানোর কথা। তো ঠাকুমা করছেন কি, কিভাবে খাওয়াচ্ছেন জিজ্ঞেস করলাম, বললো যে তো এটা ঢেলে, বাটিতে ঢেলে খাওয়াচ্ছি জল দিয়ে। তার মানে 2 বাটি 3 বাটির মধ্যে 3 প্যাকেট খাইয়ে দিয়েছেন। তো তাতে হয়েছে কি, ওর হাইপারনেট্রিমিয়া বলি, সোডিয়াম অনেক বেশি হয়ে গেছে, তাতে খিচুনি হয়েছে। তো এটা কিন্তু মারাত্মক। তো এরকম যাতে ভুল না হয়, এটা মনে রাখতে হবে যে এটা কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে। তো কনসেন্ট্রেশন ঠিক মানে কি, এই যে 22 গ্রামের যে 21 গ্রামের যে প্যাকেট, এটা 1 লিটার জলে গুলে ফেলতে হবে। এই জন্য যেমন আমরা বলি 1 লিটারের বোতল এখন আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। তো এইরকম 1 লিটার বোতলে প্রথমে এটা খুলে, তার আগে প্রথমে করতে হবে, সবাইকে বলি আমরা যে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকে হয়তো কাজ করছে, মা কাজ করছে, ব্যস্ত, এসে তাড়াতাড়ি একটু গুলে খাইয়ে দিল, কিন্তু হাতের মধ্যে ময়লা আছে, এই পাউডারটা ধরতে গেল, তাতে ওটাতে কিন্তু ডায়রিয়া আরো বাড়তে পারে। এই জন্য এই ওআরএস বানানোর আগে আমরা বলি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। হাত ধুয়ে যে বোতলে খাওয়া হবে, সেই বোতলটা যাতে ভালো করে ধোয়া থাকে। তো এটা খুলে পাউডারটা আগে এটাতে ঢেলে নেবে, ঢেলে এটাকে 1 লিটার পর্যন্ত জল ভরবে, ভরে ভালো করে নেড়ে নেবে। হ্যাঁ, নাড়িয়ে তারপরে এবার কাপে বা গ্লাসে ঢেলে ঢেলে খাওয়াবে। এটা হলো যদি 1 লিটার জলে। কিন্তু এখন দেখা যায় বেশিরভাগ বাজারে ছোট ছোট প্যাকেটও পাওয়া যায়, যে এই প্যাকেটগুলো, এগুলি হচ্ছে, এটাতে যেমন 21 থাকে, এখানে হলো 4.2 গ্রাম, মানে 4 গ্রাম করে। মানে এটাতে যতটা থাকছে, এরকম 5টা প্যাকেটে ততটা থাকে মিলে। তো এই প্যাকেটগুলি হচ্ছে, যেমন আমরা বলি, এগুলি খুলে এইভাবে, যে একটা প্যাকেট খুলবে, খুলে 200 ml জলে, 200 ml জলে গুলতে হবে। তো 200 ml কত, আমরা বলি, বেশিরভাগ বলে দিই যে 1 গ্লাস জলে। কিন্তু আমাদের বাড়িতে এমন গ্লাস আছে, কোনোটা আছে 200 ml, আবার কোনোটা আছে বড় 500 ml। তো এটা যদি আমরা ঠিক করে না বলি, তাহলে হবে কি, 500 ml হয়তো একটা প্যাকেট গুলছেন, তাহলে এটা অনেক ডাইলিউটেড হচ্ছে। তো এটা খেলে বাচ্চার পেট ফেঁপে যাবে। আচ্ছা, সুতরাং এখন 200 ml কতটুকু, তো আমি মেপে দেখেছি আজকে যে এই গ্লাসটাতে ঠিক 200 ml ধরে। তো তাহলে আমাদের রাখতে হবে যে এত বড় গ্লাসে, এটা এত বড় গ্লাসে 1 গ্লাস জলে 1 প্যাকেট আমরা গুলবো। তো এটা হলো ছোট প্যাকেটগুলি যদি খাওয়াই, তাহলে এটাতে সুবিধা হলে একটা গুললাম, খাওয়ালাম, শেষ হয়ে গেলে আবার আরেকটা গুললাম। আর এটা গুলে একবারে রেখে দিতে হবে, বারবার করে খাওয়াতে হবে। তবে মনে রাখতে হবে, একবার গুললে 24 ঘন্টার বেশি রাখা যাবে না। যদি 24 ঘন্টার পরেও থেকে গেলে ওটা ফেলে দিতে হবে পরের দিন। আর একবারে কতটুকু খাওয়াবে? একবার, এখন এটা হচ্ছে কতটুকু খাওয়াবে। এটাতে আমরা প্রথম কথা বলি যে বাচ্চা যতটা খেতে চায়,
বাচ্চার থার্স্ট থাকে। এটাতে হয় কি, ডায়রিয়াতে হয় কি, বাচ্চাদের খুব তেষ্টা থাকে, জল বেরিয়ে যাচ্ছে, ওরা জল খেতে চায়। তো আমরা একটু একটু করে দিই, যতটা খায় ততটা খাবে। তবে একটা রাফ হলো আমরা বলি যে প্রতিবার যতটা পায়খানা করছে ঠিক চেষ্টা করতে হবে ততটা জল বা শরবত খাওয়াতে। তো এই জন্য আমরা বলি 100 to 200 ml। একবার যদি পাতলা জলের মতো পায়খানা হয় তাহলে হয় আধা গ্লাস বা 1 গ্লাসের মতো জল শরবত খাইয়ে দিতে হবে, আস্তে আস্তে করে এইভাবে খাওয়াতে হবে। আর সাধারণত বাচ্চারা খায় যদি ডায়রিয়া থাকে বেশি, এটা খায়। এখন অনেকে বলেন যে এটা খায় না ডাক্তারবাবু, তাহলে আমরা কি করব? তখন অনেকে বলেন এখন বাজারে বেরিয়েছে কিছু প্যাকেট, হ্যাঁ, ওই ফ্রুটির মতো দেখতে, যেমন এই জাতীয় প্যাকেট বেরিয়েছে, তো এইগুলি অনেকে খাওয়ান। তো এগুলিতে দেখতে হবে, একটাই কথা বলতে হবে যে এখানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন যেই পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং গ্লুকোজ থাকার কথা সেটা যাতে থাকে, এবং তাছাড়া অন্য কিছু যাতে না থাকে। কিন্তু এখন বাজারে অনেকগুলি এরকম রেডিমেড সলিউশন আছে যেগুলি ওরা বলে এনার্জি ড্রিঙ্ক, এটা তো অন্য কিছু দেওয়া থাকে, আর এগুলি ঠিক পরিমাণে দেওয়া থাকে না, WHO হিসাবে দেওয়া থাকে না। তাতে এগুলি ডায়রিয়াতে খাওয়া ঠিক নয়। এগুলি জ্বর হয়েছে, অনেকে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, ঠিক আছে, জ্বর হচ্ছে, অন্য কিছু খেতে ভালো লাগছে না, এটা খাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি এরকম প্রিপেয়ার্ড ওআরএস খাওয়াতে হয় সেটা WHO রিকমেন্ডেড, যেটা শুধু ডায়রিয়ার জন্য যেটা, সেটাই খাওয়াতে হবে। মানে অন্য এনার্জি ড্রিঙ্ক যাতে না খাওয়ায়। অনেকে ভুল করে এনার্জি ড্রিঙ্ক খাওয়ায়, সেগুলিতে গ্লুকোজ বেশি থাকে। গ্লুকোজ বেশি থাকলে হয় কি, আরো বেশি ডায়রিয়া হয়। ওইটা খেলে দেখা গেল ডায়রিয়া আরো বেড়ে গেছে। অনেকে বলে যে ডাক্তারবাবু খাওয়াচ্ছিলাম এটা, ওর ডায়রিয়া আরো বেড়ে গেছে। কারণ কি, গ্লুকোজ বেশি দিচ্ছে, গ্লুকোজ জল নিয়ে পিয়ের থেকে আরো বেরিয়ে যায়, আরো বেশি পায়খানা করে। সুতরাং ওইটা খাওয়ানো উচিত নয়। আর একটা হচ্ছে, যেমন এখন রেডিমেড একদম বোতলেই পাওয়া যায় এরকম স্যালাইন, এটা কিন্তু ঠিক আছে, এটা তো কোনো অসুবিধা নেই। এটা ওআরএস, রেডিমেড ওআরএস, টেস্ট জলের মতোই, খুব বেশি অসুবিধা হয় না, এটাও খাওয়াতে পারে। সুতরাং আমরা বলি যে পাউডার যদি না খায় তাহলে ওআরএস, এগুলি যেগুলি WHO রিকমেন্ডেড, বা এটাও খাওয়াতে পারে। আর যদি বাড়িতে কোনো ওআরএস নেই তাহলে কি করবে? যেমন অনেক বাড়িতে, বিশেষ করে গ্রামে গঞ্জে, আমরা বলি তাহলে বাড়িতে অন্তত নিজেরা যাতে বানায় আপাতত। যেমন রাত্রেবেলা ডায়রিয়া হলো, এখন তো এই ওআরএস পাবে না, হয়তো দোকান খুলবে বা হাসপাতালে যেতে হলে অনেক দূর যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বলি ওই 1 লিটার জলে 1 মুঠো নুন, সরি 1 মুঠো চিনি বা গুড়, চিনি থাকলে চিনি, নাহলে গুড় নিয়ে তাতে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে ভালো করে নেড়ে, ওটা ওআরএস এর মতোই হবে। তবে কথা হয়তো একদম একুরেট হবে না, তবে কাছাকাছি হবে, কাজ মানে সারবে আর কি, তখন খাওয়ানো যাবে। আর একটা হলো, যদি এগুলি মোটেই হয়তো খাওয়ানো যাচ্ছে না, অল্টারনেটিভ কি খাওয়ানো যেতে পারে অনেকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমরা বলি ডাবের জল যদি পাওয়া যায়, ডাবের জল খাওয়াবে, বা লবণ চিনির শরবত বানিয়ে, লেবু শরবত অনেকে খায়, শরবত বানিয়ে খাওয়াতে পারে, বা ডালের জল। ডালের জলে কি হয়, ডালে লবণ দেওয়া থাকে, সুতরাং সেই ডালের জল, ওটাও সল্টের কিছুটা কাজ করবে। তো এগুলি অল্টারনেটিভ হিসেবে খাওয়ানো যেতে পারে। তবে আইডিয়াল হচ্ছে ওআরএস, এবং সঠিক পরিমাণে যাতে মেশানো হয় ওটার উপরে নজর দিতে হবে আর কি। অনেক সময় ডাক্তারবাবু দেখা যায় রোগীরা, এই যে আপনি ওআরএস যেটা নিচ্ছিলেন প্যাকেটজাত, এগুলি ফ্রিজ থেকে নিয়ে খাওয়ানো হয়, রোগীরা অনেকটা হয়তো ওই সময় কমফোর্ট ফিল করে, সেটা কতটা ঠিক? না, সেটা অ্যাকচুয়ালি আমরা বলি এটা ঠিক আছে, ঠান্ডা জায়গাতে রাখা উচিত, ওই ফ্রিজে রাখা ঠিক নয়। কারণ কি, ফ্রিজের থেকে এনে খাওয়া ঠিক নয় আর কি। ফ্রিজে রাখাটা ঠিক আছে, প্রিজার্ভেশন হিসেবে রাখলো, এরপরে যখন খাওয়া হবে তখন নর্মাল টেম্পারেচারে থাকা উচিত। মানে ফ্রিজের থেকে বের করে সঙ্গে সঙ্গে খাওয়ানো উচিত নয়, আগে বের করে রাখতে হবে, বের করে খাওয়াতে হবে। এবার আছে, আপনি যেটা বলছিলেন ডিহাইড্রেশন নিয়ে, ডিহাইড্রেশন বা জলীয় পদার্থ যে শরীরে কমে যাওয়া, এগুলির লক্ষণ কি এবং এটা কতটা মারাত্মক হতে পারে? তো ডিহাইড্রেশন, এটা হলো ডায়রিয়ার সবচাইতে মৃত্যু যেগুলি হয় আমাদের, এটা প্রধান কারণ হলো এই ডিহাইড্রেশন, শরীর থেকে জল লবণ যে বেরিয়ে যায় সেটা। তো সেটা হলে হয় কি, প্রথম 2-1 বার পায়খানা, 4 বার পায়খানা হলে তেমন কিছু দেখে কিছু মনে হবে না, শুধু একটু জলের তেষ্টা থাকবে। মা বলবে যে ও খালি জল খেতে চায়, তো এটাই সিমটম থাকে, এবং পরীক্ষা করলেও দেখা যায় অন্য কিছু পাওয়া যায় না, খালি ওর জলের তেষ্টা থাকে। তো এই ধরনের ডিহাইড্রেশন যেটা ক্লিনিক্যালি দেখে কিছু পাওয়া যায় না, শুধু জলের তেষ্টা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি মাইল্ড ডিহাইড্রেশন, মানে খুব সাধারণ ডিহাইড্রেশন, বা
ইয়েতে অ্যাকচুয়ালি ডাক্তারি টার্মে বলা হয় নো ডিহাইড্রেশন। অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে আমাদের স্বাস্থ্যকর্মীদের বোঝানোর জন্য, যাতে কোনো পরীক্ষা না করে বিশেষ কোনো ইয়ের দরকার নেই, ইন্টেলিজেন্সের দরকার নেই, স্বাভাবিকভাবে ওরা যাতে চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে যে কোনটাতে কতটা ডিহাইড্রেশন হয়েছে। যদি বলি যে ঠিক আছে, যখন দেখবে যে জলের তেষ্টা আছে কিন্তু অন্য কোনো সিমটম নেই, অন্য কোনো সাইন নেই, তাহলে বুঝবে যে এটা নো ডিহাইড্রেশন। সেক্ষেত্রে শুধু খাবার স্যালাইন খেলেই হবে, ওটাতে ঠিক হয়ে যাবে। তারপরে যদি দেখা যায় যে না, এটা তো খেতে চাইছে, তার সাথে সাথে ওর চোখগুলি গর্তে ঢুকে যাচ্ছে, জিভ একদম শুকিয়ে যাচ্ছে, এবং আর একটা হলো যে আমরা বলি সবচাইতে ওদের বলি যে তোমরা এক গ্লাস শরবত বা জল দিয়ে দেখবে বাচ্চাকে। যদি দেখা যায় যে বাচ্চা জল খেতে চাইছে, তাহলে বুঝবে যে ওর মডারেট ডিহাইড্রেশন হয়েছে। হ্যাঁ, মাইল্ডের চাইতে বেশি মডারেট, আবার সিভিয়ার নয়। সিভিয়ার ডিহাইড্রেশন যখন হয়ে যাবে তখন কিন্তু এতটা নেতিয়ে পড়বে, এতটা ডিপ্রেসড হয়ে যাবে যে ওর নিজের থেকে এটা খাওয়ার মতো ক্ষমতা নেই, খেতে চাইবে না, খাবে না। হ্যাঁ, আর একটা হলো আমরা ভালো ইয়ে করি, ওদের শিখিয়ে দিই যে চামড়াটা টেনে দেখতে। আমাদের পেটের চামড়াটা যদি এইভাবে টেনে ছেড়ে দিই, তাহলে যদি একটু ডিহাইড্রেশন থাকে আস্তে আস্তে যাবে, আর যদি বেশি ডিহাইড্রেশন থাকে অনেকক্ষণ সময় নিয়ে এটা আবার নর্মাল হবে। আর যদি কোনো ডিহাইড্রেশন না থাকে সঙ্গে সঙ্গে চলে যাবে চামড়াটা নর্মাল জায়গাতে। তো এই 3-4টা জিনিস, এবং তার সাথে কতগুলি আরো সিমটম আছে, যেমন যদি কোনো বাচ্চার ডায়রিয়া হচ্ছে, তার সাথে খিঁচুনি হচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, সেক্ষেত্রে আমরা বলি এটা সিভিয়ার ডিহাইড্রেশন। সেক্ষেত্রে এখন এই 3টা জিনিস জানা কি দরকার, কেন দরকার, যে মাইল্ড ডিহাইড্রেশন বা নো ডিহাইড্রেশন যখন থাকে তখন আমরা বলি যে হাসপাতালে না গেলেও চলবে, বাড়িতেও ওআরএস খেলে হবে। যদি মডারেট ডিহাইড্রেশন বা সাম ডিহাইড্রেশন যেটাকে বলছি, সেটা যদি হয়, তাহলে আমরা বলি যে কোনো স্বাস্থ্যকর্মীর সুপারভিশনে থাকা উচিত। হয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওইখানে ওআরএস খাওয়াতে থাকো 4 ঘন্টা, যতক্ষণ স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে ততক্ষণ ওইখানে খাওয়াবে। যদি দেখা যায় যে ঠিক আছে, এটা খেয়ে মোটামুটি ঠিক আছে, তাহলে আবার ওআরএস দিয়ে দেওয়া হবে ওকে, বাড়িতে গিয়ে মা খাওয়াবে, সব বুঝিয়ে দিতে হবে কি করতে হবে, আর কখন আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি দেখা যায় যে না, এটা তো কমছে না, বাচ্চার খিঁচুনি হচ্ছে, বা বাচ্চার চোখ টুক গর্তে চলে যাচ্ছে, বা পায়খানা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, বা খুব ঘন ঘন বমি হচ্ছে, বমি হলে তো আর ওআরএস খাওয়ানো যাবে না, ও রাখতে পারবে না এটা। সেই ক্ষেত্রে বলি যে দেরি না করে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে সিভিয়ার ডিহাইড্রেশন যখন হবে তখন, বা যদি খুব বমি থাকে, তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে, এবং হাসপাতালে ভর্তি করে তখন আর ওআরএস দিয়ে হবে না। এই সিভিয়ার ডিহাইড্রেশন গুলোকে ইমিডিয়েট স্যালাইন দিতে হবে, শিরার মাধ্যমে স্যালাইন দিতে হবে, তাহলেই বেশিরভাগ ঠিক হয়ে যায়। না হলে কিন্তু ওরা আরো খারাপ হয়ে একদম রেনাল শাটডাউন, মানে পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, কিডনি ফেলিওর হয়ে যায়। এই সমস্ত মারাত্মক ইয়ে হতে পারে। আগে আমরা প্রচুর দেখতাম, আরো 15-20 বছর আগে। এখন আজকাল এগুলি যেহেতু ওআরএস চালু হয়েছে, সবাই একটু সচেতন হয়েছে, এখন এগুলির থেকে মৃত্যুর হার অনেক কমে গেছে, অনেকটা কমেছে, কিন্তু তবু হতে পারে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মানে সামান্য হলেও এটা অবহেলা করার কোনো বিষয় নয়, অবহেলা করা উচিত নয়। ডাক্তারবাবু অনেকগুলি বিষয় আমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছেন, এবং আমরা যদি একটু সচেতন থাকি তাহলে হয়তো হাসপাতালেও না গেলে চলে, কিন্তু যে যে সিমটমগুলি বলেছেন যদি ওই রকম জায়গায় পৌঁছে যায়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তারা সেটা ভালো বলতে পারবেন। ডাক্তারবাবু চিকিৎসা পদ্ধতি তো বললেন, এবারে খাবার স্যালাইন তৈরির কথাও আপনি মোটামুটি বলে গেলেন। বাজারে তৈরি খাবার স্যালাইন ব্যবহার করা যায় কি, সেটা সেটাই বলে, বাজারে তৈরি যেমন এগুলি যাবে, তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO রিকমেন্ডেশনে যেগুলি তৈরি সেগুলি খাবে, WHO রিকমেন্ডেশন ছাড়া যেগুলি আছে ওগুলি না। আমরা অনেক সময় এখন দেখা যায় যে কোনো রোগ হচ্ছে, সামান্য জ্বর বা ডায়রিয়া যা কিছু বলুন, আমরা একটা অ্যান্টিবায়োটিক নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে এসে গেছে, বা আমরা শিখে গেছি নিজে নিজে ডাক্তারি করাটা। সেটা এর আগেও আপনি বলেছেন যেটা মারাত্মক বিষয় হতে পারে। তো অ্যান্টিবায়োটিক নেওয়াটা এখানে কতটা জরুরি, বা আমরা শুনে থাকি যে জিঙ্ক ডায়রিয়াতে ব্যবহার করা, এটা কিভাবে ব্যবহার করা হয়, বা আপনার কি পরামর্শ থাকবে এই বিষয়টা নিয়ে? তো প্রথম কথা হচ্ছে ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক আমাদের এটা প্রত্যেক দিন আমাদের এটা ফেস করতে হয়। যেমন ডায়রিয়ার জন্য আমরা ওআরএস দিলাম, জিঙ্ক দিলাম, যেগুলি ওইগুলি খেতে বললাম।
তো পরদিনে এসে অনেক সময় বাবা মা কখনো কখনো দেখা যায় উত্তেজিত হয়ে ডাক্তারবাবু তো পায়খানা কমছে না, যে একটু সময় লাগবে, এগুলি 3-4 দিন লাগবে, আস্তে আস্তে কমবে। বলে না কি করে কমবে, আপনি কোনো অ্যান্টিবায়োটিকই দেননি। হ্যাঁ, তো বুঝে তখন আমি বললাম দেখুন যদি 10টা ডায়রিয়া কেস থাকে 8টাতে বা 9টাতেই কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। এটা ভাইরাস থেকে হয়, ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক নেই, সুতরাং সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। আস্তে আস্তে বলছে তাহলে কি করে কমবে, বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত। কখনোই খারাপ হবে না, আপনার কাজ হচ্ছে ORS ঠিক মতো খাইয়ে যান, খাবার স্বাভাবিক খাবার যা খায় ওটা খাইয়ে যান। এটা আস্তে 2-3 দিন 4 দিন সময় লাগবে, আস্তে আস্তে কমবে, ভয়ের কিছু নেই। আর ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক খুব কম দরকার হয়, একমাত্র কলেরা যদি হয় তাহলে আমরা দিতে বলি। আর সাধারণত পরীক্ষা করে যদি দেখা হয় যে খুব জ্বর আছে, খিঁচুনি হচ্ছে বা রক্ত আমাশয় যদি থাকে সেক্ষেত্রে দিতে হয়, বা বাচ্চা যদি 3 মাসের ছোট হয়, কম বয়সের বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই ইনজেক্টেবল ভর্তি করে। তো আর বাকিগুলিতে ডায়রিয়াতে দিতে হয় না, একমাত্র ব্যাসিলারি ডিসেন্ট্রি যখন হয়, রক্ত আমাশয়, তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। সুতরাং ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিকের রোল খুবই কম। আর জিঙ্ক যেটা বলেছেন সেটাও মানে আমার মনে হয় গত 15-20 বছরের আবিষ্কার। দেখা গেল যে বিশেষ করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, মানে ভারতবর্ষ, পাকিস্তান, এই সমস্ত কান্ট্রিগুলিতে ডায়রিয়া বেশি হয়, ডায়রিয়ার থেকে মৃত্যু বেশি হয়। তখন এটার কারণ আরেকটা দেখা গেল যে স্টাডি করে যে আমাদের বাচ্চাদের শরীরে জিঙ্ক কম থাকে, এবং ওদের যদি জিঙ্ক ওই সময় দেওয়া যায়, সাপ্লিমেন্ট করা যায়, তাহলে দেখা যায় ডায়রিয়াটা তাড়াতাড়ি কন্ট্রোল হয়। তো এখন জিঙ্ককে স্টাডি করে দেখা গেছে যে ওই যে ডায়রিয়া যখন হয় ভাইরাসের আক্রমণ থেকে আমাদের খাদ্যনালীতে অনেক সময় কিছু কিছু সেল নষ্ট হয়ে যায়, আর ওই জিনটা ওই সেলগুলি ডেভেলপমেন্টে সাহায্য করে এবং আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো এই জন্য জিঙ্কটা খুবই দরকার, এবং প্রতিটি ডায়রিয়াতে আমরা বলি এখন 2টো জিনিস আপনাকে দিতে হবে, একটা হলো খাবার স্যালাইন, আর 2 নম্বর হলো জিঙ্ক। জিঙ্ক কতটা দিতে হবে, কতদিন দিতে হবে? জিঙ্ক যদি 6 মাসের নিচে হয় তাহলে বলি আমরা প্রতিদিন 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। আর যদি 6 মাসের বেশি হয় তাহলে বলি 20 মিলিগ্রাম, এবং 14 দিন দিতে হবে। ডিসেন্ট্রি হলে তাতেও দিতে হবে। হ্যাঁ, তাহলে জিঙ্ক ওই ডায়রিয়া এবং ডিসেন্ট্রি দুটোতেই দিতে হবে, 14 দিন দিতে হবে। 6 মাসের নিচে হলে 10 মিলিগ্রাম করে, আর এটা হলে 20 মিলিগ্রাম করে 14 দিন। এখন এটা দিলে দেখা গেছে ভবিষ্যতেও কিন্তু ডায়রিয়া কম হয়। এই জন্য আমরা মা বাবাকে বলি যে আপনি এটা খাওয়াচ্ছেন, এটা শুধু এখনের ডায়রিয়ার জন্য না, অনেকে বলেন কি 3-4 দিন ডায়রিয়া বন্ধ হয়ে গেছে ওই জন্য বন্ধ করে দিয়েছি ওটা। তো ওই জন্য বলে দিতে হয় যে না, এটা 14 দিন খাওয়াবেন যাতে ভবিষ্যতেও ডায়রিয়া কম হয়, ওর শরীরে যে জিঙ্ক কম আছে সেটা যাতে পূর্ণ হয় এই 14 দিন খাওয়ার পরে। আরেকটা বিষয় খুব জানার ইচ্ছে করছে, যেমন ধরুন আমরা জানলাম ডায়রিয়া হলে কি করতে হয়, এই যে ডায়রিয়া যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে, প্রিভেনশনের কোনো ব্যবস্থা রয়েছে? ডায়রিয়া তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ডায়রিয়াটা হলো প্রিভেন্টেবল ডিজিজ আমরা বলি। আজকে একজনকে বলেছি, খুব রাগ হয়ে গেছে মা, তো বলছে যে ডাক্তার আমার বাচ্চা কয়েকদিন পর পর রক্তে পায়খানা হয়, বাচ্চাটার একদম শরীর ঠিক থাকে না, মাসের মধ্যে 2-3 বার ডায়রিয়া হয়। আমি যে এটা তো বাচ্চার কোনো দোষ না, এটা আপনাদের দোষ। বলছে কি বলছেন, আপনার এত যত্ন করছি, এত কেয়ার করছি। আমি যে কেয়ার করছেন, কোথাও গাফিলতি হচ্ছে সেটা দেখতে হবে। অনেকে ভাবে যে ডায়রিয়া হচ্ছে বারবার মানে বাচ্চার বোধহয় পেটটাতে কিছু ডিফেক্ট আছে। আসলে যে বাচ্চাকে যে খাওয়ানো হচ্ছে সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হলো খুব ইম্পর্টেন্ট। আমাদের শরীরে ডায়রিয়াটা কেন হয়? ডায়রিয়া আমরা জানি, ডায়রিয়া হয় কোনো জীবাণুর থেকে। আমাদের খাবার মাধ্যমে, সেটা খাওয়ার হোক, জল হোক, সেগুলির মাধ্যমে জীবাণু ঢোকে শরীরে, পেটের মধ্যে, সেটার থেকে ডায়রিয়া হয়। জীবাণুর মধ্যে আমরা জানি যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, যেমন অ্যামিবা, জিয়াডিয়া, এগুলি হচ্ছে প্রোটোজোয়া। সাধারণত এই 3 ধরনের জীবাণুর থেকে আমাদের ডায়রিয়া হয়। তো এগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ডায়রিয়া হয় না। তো এই জন্য আমরা বলি যে খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। হ্যাঁ, তারপরে খাবার তৈরি করতে ভালো করে হাত ধুতে হবে। মায়েরা যে বাচ্চাকে খাওয়াচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন, তার আগে ভালো করে হাত ধুয়ে এগুলি তৈরি করতে হবে। তারপরে পায়খানায় গিয়ে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, কারণ কি নাইলে আমাদের জীবাণু হাতের মধ্যে থাকতে পারে, সেটা মুখে যেতে পারে। তারপরে বাচ্চারা যে খেলনা নিয়ে, ছোট বাচ্চারা খেলনা নিয়ে যে খেলে, ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলনা দিতে হবে, দরকার হলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওগুলি, কারণ ওরা জিভে লাগাবে, মুখে লাগাবে। বাচ্চা যে
অনেক বাচ্চাই দেখা যায় যে কোনো কিছু মুখে দেয়, সুতরাং আশেপাশে যদি কিছু নোংরা জিনিস থাকে সেটা মুখে দেবেই, সেটার থেকে ডায়রিয়া হবে। আর সিস্টেম অনুসারে কতগুলি, যেমন আমাদের যেমন ধরুন আমরা নেমন্তন্ন বাড়িতে গেলাম, দেখা যায় যে নেমন্তন্ন বাড়িতে ওই খাওয়ার পরে হাত ধোয়ার জন্য ভালো ব্যবস্থা, লিকুইড সোপ থাকবে, সাবান থাকবে, টাওয়েল থাকবে, কিন্তু খাওয়ার আগে হাত ধোয়ার ব্যবস্থা খুব কম থাকে। আজকাল যদিও বাটি দিয়ে জল দেওয়ার ব্যবস্থা অনেক জায়গাতে থাকেই না, কিন্তু আমাদের খাওয়ার আগে হাতটা ভালো করে ধোয়া উচিত। হ্যাঁ, হাতটা না ধুয়ে আমরা অনেক সময় হচ্ছে আমাদের ইভেন রেস্টুরেন্টে যে দেখা গেল যে সেরকম ইয়ে নেই, তাড়াতাড়ি যাচ্ছে একটু, তো এই হাতটা কোন রকমের ধুয়ে বা না ধুয়ে অনেক সময় খেয়ে নিতে হয়। তো এটা খুব ভুল। হাত ভালো করে ধুয়ে তারপর খাবার খেতে হবে, যাতে ইনফেকশন না হয়। আর একটা হচ্ছে জল, আমরা যে জল খাই, জলটা হয় ফুটিয়ে খেতে হবে, বা টিউবওয়েলের জল খেতে হবে, বা এখন শহরে অ্যাকোয়াগার্ড বা কিছু জল খাওয়া যায়। গ্রামে গঞ্জে কি করবে? গ্রামে গঞ্জে আমরা বলি টিউবওয়েলের জল বা সাপ্লাই ওয়াটার এখন প্রায় সব জায়গাতেই আছে, সুতরাং সাপ্লাই ওয়াটার খাবে। আর যদি কোনো ক্ষেত্রে, যেমন অনেকের পাহাড়ি অঞ্চলে যারা আছে হয়তো নদীর জল খাচ্ছে বা ছড়ার জল খাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই এটা ফুটিয়ে নেবে। হ্যাঁ, কুয়োর জল এগুলি ফুটিয়ে নিতে হবে। শ্যালো ওয়াটার কুয়ো যদি হয় সেগুলির জল ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে জীবাণুগুলি মরে যায়, ফুটিয়ে ঠান্ডা করে ওই জল খেতে হবে, তাহলে পেটের অসুখ হবে না। তো এগুলি হচ্ছে প্রিভেনশন এই দিক থেকে। আর একটা প্রিভেনশন আছে যে ডায়রিয়ার আজকাল টিকা বেরিয়েছে, কতগুলি টিকা। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট টিকা যেটা রোটা ভাইরাল ডায়রিয়া, রোটা ভ্যাকসিন আমরা দিই এখন খাওয়ার মাধ্যমে। ওই 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে সরকার থেকেই দেওয়া হচ্ছে এখন। তো এটা যদি খাওয়ানো হয় তাহলে ওই ডায়রিয়া, রোটা ভাইরাল ডায়রিয়া হবে না, যেটা নাকি আমাদের দেশে বা এই সমস্ত উন্নতশীল দেশে খুবই ইম্পর্টেন্ট কজ ডায়রিয়ার, রোটা ভাইরাল ডায়রিয়া। তো এটা যদি ভ্যাকসিনটা করা থাকে তাহলে এটা হবে না। এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে, বিনা পয়সায় দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই এটা করানো উচিত। তবে এটার একটা জিনিস হলো, এটা 1 বছরের মধ্যে খাওয়াতে হবে, 1 বছরের পরে আর খাওয়ানো যায় না। সুতরাং এটা মা বাবার দায়িত্ব থাকবে যে ঠিক সঠিক সময়ে যাতে 3টা ডোজ খাওয়ানো হয়, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ। ডায়রিয়া আর একটা টিকা যেটা কলেরা আমরা বলেছি যে ডায়রিয়ার মধ্যেই পড়ে। তো কলেরা ভ্যাকসিন সাধারণত এমনিতে দেওয়া হয় না। কলেরা হয় কখন? সাধারণত কোনো মেলা টেলা যখন হয়, যেমন কুম্ভ মেলা বলুন, যেখানে অনেক লোক যাচ্ছে, জল বা খাবার ইয়েতে দূষিত হওয়ার সম্ভাবনা থাকে, ওইসব ক্ষেত্রে কলেরা হয়। তো ওই সমস্ত মেলাতে বা তীর্থস্থানে যেতে হলে ওই কলেরা ভ্যাকসিন দেওয়া হয়, সরকার থেকেই দেওয়া হয়, এটা 2টো ডোজ দেওয়া হয়। ওগুলি দিলে সাধারণত কলেরা হয় না। আর একটা দেখা গেছে যে আমরা যে হামের টিকা দিই, এই হাম হলেও কিন্তু অনেকের লুজ মোশন হয়ে যায়। তো সুতরাং হামের টিকা যদি দেওয়া থাকে তাহলে ওর হাম হবে না, সেই ক্ষেত্রে ওই লুজ মোশনও হবে না। তো এই জন্য এই টিকাগুলিকে আমরা বলি যে এটাও ডায়রিয়ার টিকা বলা যেতে পারে। তাহলে রোটাভাইরাল ডায়রিয়া, কলেরা ভ্যাকসিন, মিজেলস ভ্যাকসিন, এগুলি প্রতিষেধক হিসেবে কাজ করে ডায়রিয়ার। এবারে যে বিষয়টা জানার ইচ্ছা, ডায়রিয়া হলে কি শুধুই ওআরএস খাওয়া, নাকি স্বাভাবিক যে খাবারগুলি রয়েছে অন্য সময় খেয়ে থাকে সবগুলি খেতে পারবে? কোনটাতে বাধা রয়েছে নাকি কোনো বাধা নেই, এই বিষয়টা যদি। হ্যাঁ, ডায়রিয়া হলে একটা হলো, হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। ডায়রিয়া হলে অনেকে বলে যে খাবার কিছু খেতে পারবে না, খেলে ডায়রিয়া বাড়বে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা বলি নর্মাল খাবার খাবে। আর একটা হচ্ছে যেমন বিশেষ করে ছোট বাচ্চাদের যারা মায়ের দুধ খাচ্ছে, এটা খুব ক্রুশিয়াল ব্যাপার যে মায়ের দুধ খাবে কি খাবে না। অবশ্যই মায়ের দুধ খাবে, আমরা বলি মায়ের দুধ খাওয়াতে কোনো বারণ নেই, মায়ের দুধ খাবে, সাথে ওআরএসও খাবে, স্যালাইনও খাওয়াতে হবে। একমাত্র অনেক সময় দেখা যায় 10-12 দিন 14 দিন হয়ে গেছে, মায়ের দুধ খাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পায়খানার দ্বারে লাল হয়ে গেছে ঘায়ের মতো, সেই ক্ষেত্রে অনেক সময় ল্যাকটোজ ইনটলারেন্স হয়। সেই ক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু দেখে যদি বলেন যে হ্যাঁ এখন কয়েকদিন মায়ের দুধটা খাবে না, অন্য কিছু খাবে, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি, ল্যাকটোজ ইনটলারেন্স যদি সাসপেক্ট করি সেক্ষেত্রে শুধু মায়ের দুধ খেতে বারণ করা হয়, নাহলে মায়ের দুধ খাবে। আর অন্য খাবার, স্বাভাবিক খাবার, ভাত খাক, যে বাচ্চা ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, ভাত রুটি খাবে, যে দুধ খাচ্ছে দুধ খাবে। সুতরাং এগুলিতে বন্ধ করার কিছু নেই। একমাত্র আমরা বলি স্পাইসি ফুড, ঝাল মশলা এগুলি খাবে না, এছাড়া নর্মাল খাবার খাবে। এখানে এই যে নানা সমস্যা হচ্ছে ডায়রিয়া নিয়ে,
বিভিন্ন মাধ্যমও এখানে কাজ করে যাচ্ছে ডায়রিয়া সম্পর্কে সচেতন করতে। কিভাবে আরো সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় বলে এই বার্তাটা নিয়ে এটা এবছর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এটার উপরে খুব জোর দিয়েছে। দেখছে যে এত কিছু করার পরেও দেখা যাচ্ছে আমাদের দেশে মাত্র 51% ডায়রিয়াতে ওআরএস ব্যবহার করছে, বাকিটা করছে না। তো এটা কি করে উন্নত করা যায়, আশঙ্কার বিষয় এত ভাবে বলার পর এখনো পর্যন্ত। এখন এই জন্য আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স থেকে খুবই জোর দেওয়া হয়েছে, বলছে যে এটা একদম বিশেষ করে মিডিয়ার খুব রোল রয়েছে, মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে এই ওআরএস, বিশেষ করে ওআরএস কিভাবে বানাতে হয়, ওআরএস কিভাবে খাওয়াতে হয় এবং ওআরএস এর উপকারিতা, এগুলি মিডিয়াতে মাধ্যমে প্রচার করতে হবে, আরো বেশি প্রচার করতে হবে। আমাদের বলছে যেমন বিভিন্ন জায়গাতে বাসে, ট্রামে বা এগুলিতে পোস্টার দেওয়া, ওদের নিয়ে মিটিং করা, তারপর ওআরএস মায়েদের, বিশেষ করে হাসপাতালে মায়েদের ওআরএস বানানো শেখানো, কি করে বানাচ্ছে, দরকার হলে প্রতিযোগিতা করা, নার্সিং স্টুডেন্ট বা এমনিতে স্কুল কলেজে যে ওআরএস এর উপরে বিভিন্ন রকমের কুইজ কম্পিটিশন করা, মানে এটা সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা যদি বাড়ানো যায় তাহলে ওআরএস এর ব্যবহার বাড়বে, ওআরএস এর যদি ব্যবহার বাড়া যায় তাহলে আমাদের ডায়রিয়া থেকে মৃত্যুর হারও কমানো যাবে। ডাক্তারবাবু, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, মায়েদের জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, মায়েদের জন্য পরামর্শ, প্রথম কথা হলো যে আমরা যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে জন্মের পর থেকে প্রথম 6 মাস শুধু বুকের দুধ খাবে। তাহলে যে বাচ্চা শুধু বুকের দুধ খায় 6 মাস পর্যন্ত আমরা নিশ্চিত থাকতে পারি ওর পেটের অসুখ হবে না। আর যে বাচ্চা প্রথম থেকে অন্য দুধ খাচ্ছে, মারা বলেন যে আমার দুধ হচ্ছে না, দুধ কম হচ্ছে, সেই জন্য অন্য দুধ খাওয়াচ্ছি, ওই যে আমরা বলি যে অন্য দুধ খাওয়াচ্ছে, বোতল দিয়ে খাওয়াচ্ছে, তো আমরা বলি যে আপনি যে বোতলটা এনেছেন এটা তো যমরাজ, এটা ঢুকেছে মানে আপনার বাচ্চাকে নিয়ে যাবে যমের কাছে, তো এটা ব্যবহার করবে না। কারণ কি, অনেকে বলেন যে এরকম কেন বলছেন, এরকম বলছি এই জন্য যে প্রথম বোতলের দুটো খারাপ দিক, একটা হচ্ছে বোতল খেলে বোতলের থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, বোতল ঠিক মতো পরিষ্কার করা যায় না, যারা যত্ন ঠিক মতো ফোটায় না ওই ক্ষেত্রে বোতল একটু জল দিয়ে ধুয়ে দিলেও আবার খাওয়াচ্ছে, জীবাণু থেকে যায়, সেই জীবাণুগুলি আবার পেটে যাচ্ছে, ওটা থেকে পেট খারাপ হবে, এটা একটা। আর যে বাচ্চা একবার বোতল খাবে ও মায়ের দুধ ঠিক মতো টানবে না, কারণ মায়ের দুধ খেতে পরিশ্রম বেশি, বোতল খেতে কোনো পরিশ্রম নেই। যে একবার স্বাদ পাবে বোতলের, ও দেখবে যে আরে এটাই তো ভালো, ওইটা খেলে তো পরিশ্রম, ওইটা খাবো না, তো মার বুকে ধরালেই চিৎকার করে, মা বলে যে দুধ নেই এই জন্য চিৎকার করছে, আসলে দুধ নেই না, আসলে ও খেতে চাইছে না এটা, যে এটা পরিশ্রম, এটা খাবো না, বোতলটা খাবো, বোতল দিলে আবার চুপ, তখন যে থাকে পাশে দেখলি তো তোর বুকে দুধ নেই এই জন্য তো চিৎকার করছে বুকে ধরালে, তো এটা ভুল ধারণা। তো এই জন্য আমরা বলি কোনো অবস্থাতেই মায়ের দুধ কম হয় না সাধারণত, তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যদি নেহাতি না হয় সেক্ষেত্রে দেখতে হবে, না হলে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে, তাহলে ডায়রিয়া কমবে। আর 6 মাসের পর থেকে মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন, তার সাথে আধা শক্ত খাবার শুরু করবেন, আর খাওয়া যে খাওয়াবেন বাইরের খাবার সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াতে হবে, এই জিনিসগুলি। আর ওই টিকা যেটা বললাম, রোটাভাইরাল টিকা, হামের টিকা, এগুলি অবশ্যই বাচ্চাকে করাবেন। আর যদি পেট খারাপ হয় প্রথম থেকে ডাক্তারের পরামর্শ দরকার নেই, তার আগে থেকে আপনি খাবার স্যালাইন খাওয়াতে শুরু করুন, তাহলে আর কোনো ভয় থাকবে না। বেশিরভাগ ডায়রিয়া খাবার স্যালাইনই ঠিক হয়ে যায়। তো সুতরাং এইগুলি যদি মায়েরা যদি জানেন, মায়েরা যদি করেন, তাহলে মায়েদের কোনো সমস্যায় পড়তে হবে না। খুব বেশি সমস্যা যখন হবে তখন স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ সবগুলি ডাক্তারবাবু দিয়ে যাচ্ছেন একের পর এক, যতগুলি এপিসোড পর্যন্ত আমরা করেছি। যে কথাটা উনি বলার চেষ্টা করেছেন, ডায়রিয়া হওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ওআরএস এর ব্যবহারটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি আরেকটা তথ্য তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, মাত্র 51% মানুষ আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত ওআরএস এর ব্যবহার করছেন, বাকিরা কিন্তু করছেন না এই ডায়রিয়াতে, যেটা মারাত্মক হতে পারে। সুতরাং সামান্য বিষয়, আমি শুরুতেও বলেছি, স্বল্প খরচের একটা মিশ্রণ, কিন্তু একটা বড় বিপদ থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করে এই ওআরএস এর ব্যবহার সঠিকভাবে করুন
যে নিয়মগুলি ডাক্তারবাবু বলেছেন সেগুলি মেনেই আমাদের করা উচিত। এগুলি যদি আমরা করে থাকি একটা বিশাল সমস্যার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারবো। ডাক্তারবাবু, আপনি এতটা সময় দিয়েছেন, যখনই ডাকি আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে আসেন, উপস্থিত হন, আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হেডলাইন্স ত্রিপুরার তরফ থেকে, এবং আমাদের এই এপিসোডটা এখানেই শেষ করছি। সকলকে আরো একবার নমস্কার। নমস্কার ডাক্তার। নমস্কার।